ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বই সিরিজ দ্য গ্রেট গেম বইটি লিখেছেন মোহাম্মদ আতিকুল্লাহ হাফিজাহুল্লাহ। বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আজহার থেকে। আমরা এই বইটির চাণক্যনীতি অধ্যায়টি দাওয়া, শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে অডিও করছি। অডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমরা আশা করব আপনারা ইনশাআল্লাহ এই বইটি কিনে নিজেদের সংগ্রহে রাখবেন এবং পুরো বইটি পড়ার চেষ্টা করবেন। এই বইটি কেনার লিঙ্ক ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে যুক্ত করা আছে। এই বইটিকে লেখক নিজের একটি সিরিজ বলে সম্বোধন করেছেন, যেখানে ভবিষ্যতে হয়তো ইনশাআল্লাহ আরও কয়েকটি বই আসবে। সেগুলোর নাম লেখক নির্ধারণ করেছেন শেপিং দ্য ওয়ার্ল্ড, দ্য মুসলিম কোল্ড ওয়ার, দ্য গ্র্যান্ড ডিজাইন অ্যান্ড দ্য কোরআনিক স্টেট। তাহলে চলুন আমরা চলে যাই অডিও বুকে। আমরা শুরু করতে যাচ্ছি চাণক্যনীতি। আজ থেকে প্রায় 2400 বছর আগে ভারতে এক বড় সাম্রাজ্যের নাম ছিল মগধ। এটাকে নন্দ সাম্রাজ্যও বলা হয়ে থাকে। এই সাম্রাজ্য পূর্বে বাংলা এবং পশ্চিমে পাঞ্জাব পর্যন্ত বিস্তৃত ছিল। মগধ সাম্রাজ্য এত বেশি শক্তিশালী ছিল যে বিশ্ববিজয়ী গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটও হামলা করবার সাহস করে উঠতে পারেনি। 325 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার রাজা পুরাসকে দীর্ঘ যুদ্ধের পর পরাজিত করতে সক্ষম হয়েছিল। তখন গ্রিক সেনারা এই নন্দ সাম্রাজ্যের সীমানা পর্যন্ত পৌঁছিয়েছিল। মাঝে ছিল বিয়াস বা বিপাশা নদী। নদীর ওপারেই নন্দা সাম্রাজ্য। নন্দা সাম্রাজ্যের উপর হামলা করার জন্যে আলেকজান্ডার পুরোপুরি প্রস্তুত ছিল। অপ্রত্যাশিতভাবে তার সেনাদলে বিদ্রোহ দেখা দিয়েছিল। গ্রিক সেনারা রাজা পুরাসের সাথে দীর্ঘ ক্লান্তিকর লড়াইয়ের পর তার চেয়েও শক্তিমান আরেকজন রাজার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে মোটেও রাজি ছিল না। আলেকজান্ডার নিজ সেনাদের মধ্যে বিদ্রোহের আভাস দেখার পর নদীর ওপারে দাঁড়িয়ে দূর থেকেই নন্দা সাম্রাজ্যের দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে তার ইরানি কেন্দ্র পার্সিপুলিসের দিকে যাত্রা শুরু করেছিলেন। আলেকজান্ডার পর্যন্ত যেই সাম্রাজ্যে হামলা করার সাহস করে উঠতে পারেনি, সেই সাম্রাজ্যকে ভেতরেরই একজন নাগরিক শুধু বিলুপ্তই করেনি, নন্দা সাম্রাজ্যের স্থানে আরও শক্তিশালী সাম্রাজ্য গঠন করতে সক্ষম হয়েছিল। ভেতরেরই সেই সাধারণ মানুষের নাম চাণক্য আচার্য। ইতিহাসে চাণক্যকে আরও বহু নামে ডাকা হয়। চাণক্যকে বিশ্বের সর্বপ্রথম পলিটিক্যাল ফিলোসফার হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিকদের সংক্ষিপ্ত তালিকাতেও চাণক্যের নাম থাকে। কারো কারো মতে চাণক্য ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম পলিটিক্যাল থিঙ্কার তথা রাজনৈতিক চিন্তক। বলা হয়ে থাকে চাণক্যই সর্বপ্রথম হিন্দুস্থানের সমস্ত অধিবাসীকে এক জাতি আর গোটা হিন্দুস্থানকে একটি দেশ বানানোর চিন্তা করেছিলেন। রাজনীতি ও অর্থনীতির কালজয়ী গ্রন্থ অর্থশাস্ত্রও তার লেখা। বইটির লেখক হিসেবে চাণক্যকে কৌটিল্য নামেও ডাকা হয়। বই বা গ্রন্থ বললে আমাদের মনের পর্দায় যে চিত্র ফুটে ওঠে, সেই সময় বইয়ের চিত্র এমন ছিল না। কাগজ ছিল না, কলম ছিল না, কালিও ছিল না, ছাপার বন্দোবস্ত ছিল না। তখন লেখা হতো গাছের পাতায়, পশুর হাড়ে, কাঠের পাতে, বাঁশের পাতলা কঞ্চিতে। এইসবকে লেখার উপযোগী বানাতে বহু কায়দা কসরত করতে হতো। কাঠখড় পোড়াতে হতো, সূচাগ্র পাথর, পাখির পালক, কাঠ বা বাঁশের কঞ্চি দিয়ে কলম বানানো হতো। শুরুতে শক্ত কিছুতে খোদাই করে লেখা হতো। এখনকার মতো কলম বোলালাম আর লেখা বেরিয়ে গেল, তরতর করে লেখা এগোতে থাকলো, বিষয়টা এত সহজ ছিল না। অনেক কিছু গুলিয়ে মিলিয়ে কালি বানাতে হতো। অর্থশাস্ত্র বইটি বিশাল কলেবরের। একটি অক্ষর খোদাই করে করে এত বিরাট গ্রন্থ রচনা করা চারটিখানি ব্যাপার ছিল না। চীনে কাঠের পাতলা পাতের উপর লেখা হতো। সেই পাতগুলো পরপর সাজিয়ে সুতো দিয়ে বেঁধে বই বানানো হতো। এখনকার মতো ঘরে ঘরে লেখক পাঠক মিলত না। শত শত বা হাজার মাইল পর এমন দুই একটা ঘর বা এলাকা পাওয়া যেত যেখানে লেখাপড়ার চর্চা হতো। কাঠ, বাঁশ বা চামড়ায় লিখিত বইগুলোকে স্ক্রোল বলা হতো। এগুলো অতি যত্নে সংরক্ষণ করা হতো। একটা বই নষ্ট হয়ে গেলে আবার নতুন করে বই তৈরি করা জাদা ব্যাপার ছিল না। শিক্ষা অনুরাগী, বিদ্যোৎসাহী রাজা মহারাজারা এই ধরনের লেখাপড়ার পৃষ্ঠপোষকতা করতেন।
সব রাজারা লেখাপড়া জানতেন না, কদরও করতেন না। কেউই এইসবের ঘোরতর বিরোধীও ছিলেন। শত প্রতিকূলতা সত্ত্বেও আজ থেকে 2300 বছর আগে অর্থশাস্ত্রের মতো গ্রন্থ রচনা করা হয়েছিল। অর্থনীতি, রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার উপর এত বিশদ বিস্তারিত বই এর আগে আর কেউ রচনা করতে পারেনি। বইটাকে নিজ বিষয়ে পরিপূর্ণ গ্রন্থ বলা যেতে পারে। শুধু বইপত্রের কারণেই চাণক্যের ডাকনাম ছড়ায়নি। মৌর্য বা মাউরিয়ান সাম্রাজ্য চাণক্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হিসেবে বিবেচিত। চন্দ্রগুপ্ত মৌর্য এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। এই সম্রাট অশোক সাম্রাজ্যেরই রাজা ছিলেন। 375 খ্রিস্টপূর্বাব্দের আশেপাশে কোনো এক সময় চাণক্যের জন্ম হয়। কোথায় জন্মগ্রহণ করেছিলেন তার সঠিক হদিস নির্ণয় করা যায় না। কারো মতে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের তক্ষশিলায় জন্মগ্রহণ করেছিলেন। কারো মতে দক্ষিণ ভারতে চাঙ্কা নামক এক গায়ে জন্মেছিলেন। পিতার নাম চ্যানেন, মায়ের নাম চঞ্চুরি ছিল। উভয়ে কুলীন ব্রাহ্মণ ছিলেন। জৈন ধর্মের অনুসারী ছিলেন। জৈনমত ভারতের অতি প্রাচীন এক ধর্মের নাম। হিন্দুদের মতো জৈনরাও জাতপাত প্রথা মেনে চলে। জৈন মতে স্বতন্ত্র সত্ত্বাধিকারী একক কোনো খোদা নেই। যে কোনো মানবাত্মা, পবিত্রতা ও শুদ্ধতা অর্জন করতে করতে এক পর্যায়ে খোদার স্তরে উন্নীত হতে পারে। এই ধর্মে প্রাণী হত্যা মহাপাপ বলে বিবেচিত হয়। এই ধর্ম পরম অহিংসতার বাণী প্রচার করে। মশামাছিকেও না মেরে সম্মান দেখানো হয়ে থাকে। কথিত আছে চাণক্য জন্ম লাভের কয়েকদিন পর জৈন ধর্মের পুরোহিতরা এসে দেখল চাণক্য জন্মগতভাবেই সামনের দুটি দাঁত নিয়ে জন্মেছে। সে সময় জনশ্রুতি ছিল যেই শিশু দাঁত নিয়ে জন্মায় সে বড় হয়ে রাজা হয়। পুরোহিতরাও এই ভবিষ্যৎবাণী করল। পুরোহিতের কথা শুনে চাণক্যের মা বাবা ভীষণ ঘাবড়ে গেলেন। এ কি করে সম্ভব? দুজনেই নিতান্ত সাদাসিধা ও ধর্মভীরু ব্রাহ্মণ। তাদের কুঁড়ে ঘরে রাজা জন্মাবে কীভাবে? মা বাবার ইচ্ছে তাদের ছেলে একজন জৈন ধর্মের পুরোহিত হবে, নামজাদা ধর্মবেত্তা হবে, সর্বজনমান্য ধর্মগুরু হবে। মা বাবা দুজনেই পুরোহিতের কাছে পেরেশানির কথা ব্যক্ত করল। পুরোহিতরা মা বাবার ভয় কাটানোর জন্যে শিশু চাণক্যের দাঁত দুটি উপড়ে ফেলল। এবার পুরোহিতরা বলল, এই বাচ্চা এখন আর রাজা হবে না, তবে রাজার উস্তাদ হবেই হবে। কিং হবে না, কিং মেকার হতে পারে। যে নিয়তি দাঁতসহ জন্মানোর ফলে লিখিত হয়, দাঁত ফেলে দিলে সেটা খণ্ডে যায় কি না কে জানে। দাঁতসহ জন্ম তো হয়ে গেছে। আরেকটা জনশ্রুতি আছে, চাণক্যের দাঁত জৈন পুরোহিতরা ভাঙেনি, চাণক্য খোদ নিজের দাঁত ভেঙেছে। শৈশবে সামনের দুটি দাঁত দেখে মা কাঁদতে কাঁদতে বলেছিল, আমার বাছা তো রাজা হবে দেখছি। রাজা হয়ে বাছা মাকে ভুলে যাবে। আগাম দুঃখ কল্পনায় মায়ের দু চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরতে শুরু করল। মায়ের কান্না দেখে চাণক্যের হৃদয় ভেঙে খানখান হয়ে গিয়েছিল। মায়ের কোল থেকে ছিটকে বেরিয়ে শক্ত পাথর দিয়ে আঘাত করতে করতে দাঁত দুটি ভেঙে ফেলল। থু করে রক্তাক্ত দুই ভাঙা দাঁত ফেলে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, যাও, দাঁত দুটি ফেলে দিয়েছি। এখন আমি রাজাও হব না, তোমাকেও ভুলব না, ঠিক আছে না? চাণক্য যতই বড় হতে লাগল ততই তার মধ্যে বেয়ারাপনা বাড়তে লাগল। বেজায় ডানপিটে ছেলে হিসেবে আশেপাশে নামডাক ছড়িয়ে পড়ল। একবার তার পায়ে কাঁটা বিঁধল। রাগে ফুঁসে উঠে আশেপাশের সমস্ত কাঁটাদার গাছগুল্ম উপড়ে ফেলল। ভবিষ্যতে যাতে এখানে আর কখনো কাঁটাদার গাছ জন্মাতে না পারে তার স্থায়ী বন্দোবস্ত করে রাখল। চাণক্যের জন্ম কোথায় হয়েছে এটা নিয়ে মতবিরোধ থাকলেও তার যৌবনের লম্বা সময় তক্ষশিলাতেই কেটেছে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এখানে ধর্মীয় শিক্ষা লাভ করেছিলেন। ধর্মজ্ঞান, ধর্ম অনুরাগ ও ধর্মপালনের কারণে পুরোহিত মহলে চাণক্য বেশ সমাদৃত ছিলেন। শিক্ষাদীক্ষা শেষ করার পর তক্ষশিলাতে কিছুদিন শিক্ষকতাও করেছিলেন। 327 খ্রিস্টপূর্বাব্দ। আলেকজান্ডার তখন পারস্য ও আফগানিস্তানের ব্যাকট্রিয়া জয় করে পাকিস্তানের পাঞ্জাবে প্রবেশ করেছে। তক্ষশিলাও আলেকজান্ডারের পথেই পড়ে। চাণক্য বিদেশি সেনাদের হাতে আপন লোকেদের পরাজিত হতে দেখলেন, লাঞ্ছিত অপদস্থ হতে দেখলেন, নিজেদের সেনাদের কাতরাতে কাতরাতে মরতে দেখলেন। এসব দেখেই হয়তো চাণক্যের মধ্যে হানাদার বিদেশিদের প্রতি ঘৃণা জন্ম নিয়েছিল।
নিজ দেশকে শক্তিশালী বানানোর দৃঢ় প্রতিজ্ঞা জেগে উঠেছিল। তখন তক্ষশিলা রাজা আম্বি এর শাসনাধীনে ছিল। রাজা আম্বি যুদ্ধ করার বদলে আলেকজান্ডারের সাথে সন্ধি করে নিল। আম্বি বুঝতে পেরেছিল বিশাল গ্রিক বাহিনীর সাথে তিনি পেরে উঠবে না। এরপরে ছিল ঝিলম রাজ্য। এখানকার রাজা পোরেস আলেকজান্ডারের বিপুল শক্তিমত্তা দেখে টাল খেল না। অমিত বিক্রমে গ্রিক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াল। দীর্ঘদিন ধরে উভয় পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ হল। রাজা পোরেসের ছেলেও এই যুদ্ধে প্রাণ হারিয়েছিল। রাজা পোরেসও আহত অবস্থায় গ্রেফতার হল। এই যুদ্ধই ইতিহাসে ব্যাটেল অফ জিলম হিসেবে পরিচিত। চাণক্য এসব দেখেছিলেন আর ভেতরে ভেতরে ফুঁসছিলেন। এর প্রতিকার খুঁজে বেড়াচ্ছিলেন। তার ভাবনা এলো, ছোট ছোট রাজ্যগুলো মিলে যদি একটি বড় সাম্রাজ্য কায়েম করা যায়, তাহলে কোনো বহিঃশক্তি আমাদের উপর হামলা করার সাহস করতে পারবে না। নিজ দেশের লোকেদের বিভাজন ও দুর্বলতা দূর করার জন্যে চাণক্যের মনে একটা পরিকল্পনা মাথায় এলো। চাণক্য ভাবলেন, পুরো হিন্দুস্থানকে এক করার পর একজন শক্তপোক্ত রাজা ইনসাফের সাথে দেশ শাসন করলে বিদেশি হানাদারেরা এই দিকে চোখ তুলে তাকানোর সাহস করতে পারবে না। এই পরিকল্পনা মাথায় নিয়ে চাণক্য বর্তমান কর্মস্থল তক্ষশিলা থেকে পশ্চিমে মগধ রাজ্যের রাজধানী পাটালিপুত্রায় পৌঁছলেন, যাকে আজ পাটনা বলা হয়। রাজা পুরেস ও রাজা আম্বির তুলনায় মগধের রাজা অনেক বেশি শক্তিশালী ছিল। মগধ রাজ্যটাও বড় ছিল। শক্তিমত্তা ও প্রতিপত্তিতে মগধ রাজ্য ও রাজা সবার চেয়ে এগিয়ে ছিল। সব দিক বিবেচনা করে ভবিষ্যতের কথা ভেবে নিজের পরিকল্পনা বাস্তবায়নের আশাতেই চাণক্য এখানে এসেছিলেন। এখান থেকে উচ্চতর ধর্মীয় ও শাস্ত্রীয় জ্ঞান অর্জন করাও উদ্দেশ্য ছিল। চাণক্য এখানে এসে দেখলেন, নন্দারাজ বড় ও শক্তিশালী ঠিক আছে, কিন্তু প্রজারা তার প্রতি নাখোশ। মাত্রা অতিরিক্ত করের বোঝার চাপে প্রজারা হাঁসফাঁস করছিল। কেউ কর দিতে না চাইলে বা কম দিতে চাইলে তার উপর জুলুমের পাহাড় চাপিয়ে দেয়া হতো। রাজার এহেন কর্মকৌশল চাণক্যের পছন্দ হল না। চাণক্যের কল্পনায় আদর্শ রাষ্ট্রের যে রূপকল্প দানা বেঁধেছিল, বাস্তবের কঠিন ধাক্কায় তা হুঁচট খেল। চাণক্য ব্রাহ্মণ হিসেবে রাজদরবারে পৌঁছেছিলেন। রাজা তখন ব্রাহ্মণদের মধ্যে ভাতা ও আনাজ সবজি বিতরণ করছিল। সবাই লাইন ধরে একজন করে এগিয়ে রাজার হাত থেকে দক্ষিণা নিচ্ছিল। চাণক্যও লাইনে দাঁড়ালেন। তার পালা এলো। রাজা চাণক্যের হাতে দক্ষিণা তুলে দিতে গেলে চাণক্য বলে উঠলেন, আপনি কেমন রাজা, যার প্রজারা দুঃখ কষ্টে দিন কাটাচ্ছে? মুখের উপর এমন কথা শুনে রাজা ভীষণ অপমান বোধ করল। রাগে থরথর করে কেঁপে উঠল। চাণক্যকে সেই মুহূর্তে দরবার থেকে বেরিয়ে যাওয়ার হুকুম দিল। চাণক্য কম যান না। সাহসের সাথে বললেন, রাজামশাই, আপনার রাজত্বের জায়গায় এর চেয়েও শ্রেষ্ঠ রাজত্ব প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত স্থির হব না। ধর্মগুরু হিসেবে চাণক্যের মাথা মুন্ডানো ছিল। পেছনে পনিটেইলের মতো টিকি ছিল। চাণক্য করলেন কি, রাজার সামনে পনিটেইলের বাঁধন খুলে ফেলে বললেন, যতদিন পর্যন্ত আপনার সাম্রাজ্য মাটিতে পুঁতে না ফেলছি, ততদিন আর টিকি বাঁধব না। টিকি ছিল ব্রাহ্মণদের সম্মানের প্রতীক। চাণক্য তার ধর্মীয় প্রতীক নিয়েই শপথ করেছিলেন। রাজা ক্রুদে অগ্নিশর্মা হওয়া সত্ত্বেও সরাসরি চাণক্যের কোনো ক্ষতি করার সাহস করে উঠতে পারল না। শত হলেও চাণক্য একজন ব্রাহ্মণ। রাজা ছিল জাতিতে শূদ্র। শূদ্র হয়ে ব্রাহ্মণের গায়ে হাত তোলা মহা অপরাধ। তাছাড়া এক ব্রাহ্মণকে অপমান করলে দেশের ব্রাহ্মণ সমাজ ক্ষেপে যেতে পারে। অন্য দেশের ব্রাহ্মণেরাও তাতে যোগ দিতে পারে। পরিস্থিতি অনুকূল না থাকায় রাজা বুকে পাথর বেঁধে রাগ ক্রোধ হজম করে চাণক্যকে যেতে দিল। ইতিহাসে আরেকটি গল্প প্রসিদ্ধ আছে। রাজার জুলুম দেখে চাণক্য রাজার উপর ক্ষেপেনি। চাণক্য রাজার দরবারে চাকরি জুটিয়ে নিয়েছিলেন। ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা দেয়া চাণক্যের দায়িত্ব ছিল। রাজার অধীনে চাকরি করলেও রাজার সাথে চাণক্যের সরাসরি দেখা হয়নি। একদিন রাজা চাণক্যকে দরবারে দেখল। চাণক্যের গায়ের রং ছিল কুচকুচে কালো। সেকালের বিবেচনায় চাণক্যের ছবি সুরতেও খুব একটা সিরিসাত ছিল না। সামনের পাটিতে ভাঙা আর উঁচু দাঁতগুলো চাণক্যের মুখাবয়বকে এক অদ্ভুত আকৃতি দিয়েছিল। অদ্ভুত দর্শন কিম্ভূত কিমাকার চাণক্যকে দেখে
রাজার মেজাজ বিগড়ে গেল। চাণক্যকে তৎক্ষণাৎ রাজ দরবার থেকে বের হয়ে যাওয়ার হুকুম দিল। এদিকে চাণক্যও নন্দরাজের দুঃখ শাসনের কারণে তিতিরিক্ত হয়েছিলেন। চাণক্য কাল বিলম্ব না করে সদর দরজার দিকে পা বাড়ালেন। যেতে যেতে শূদ্র রাজা সম্পর্কে কঠিন মন্তব্য করে বসলেন। বিড়বিড় করে বললেন, রাজা ধননন্দের রাজ্য ধ্বংস হয়ে যাবে, সে ব্যাঘুরে মারাও পড়বে। চাণক্য মহল থেকে বের হওয়ার আগেই রাজা অনুচর মারফত সব জেনে গেল। চাণক্যকে গ্রেফতার করার জন্যে দ্রুত সলস্কর পাঠাল। অবস্থা বেগতিক দেখে প্রাসাদের এক প্রভাবশালী হিতাকাঙ্ক্ষী চাণক্যকে নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলল। আশ্রয়দাতা লোকটি রাজবংশের কেউকেটা ব্যক্তি ছিল। কারো কারো মতে সেই লোক রাজপুত্র পব্বত নন্দ ছিল। রাত নেমে এলে চাণক্য গা ঢাকা দিয়ে প্রাসাদ ত্যাগ করে সোজা পাটলিপুত্র নগরে চলে গিয়েছিলেন। চাণক্য গোপনে রাজপুত্র পব্বত নন্দকে বহুমুখী প্রশিক্ষণ দিতে শুরু করলেন। পিতার শাসনকে উৎখাত করে কিভাবে চাণক্যের মতবাদ নির্ভর রাজত্ব কায়েম করা যায়, এই নিয়ে দিনরাত সলা পরামর্শ চলতে লাগল। দিনরাত বাবার বিরুদ্ধে রাজপুত্রের কান ভারী করা হতে লাগল। রাজ আইনের মারপেচে পব্বতনন্দ রাজপুত্র হলেও পরবর্তী রাজা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তবুও চাণক্য প্রশিক্ষণ অব্যাহত রাখলেন। দূরদর্শী চাণক্য একজনকে নিয়েই সন্তুষ্ট থাকলেন না। সময় থাকতে বিকল্প নিয়েও চিন্তা ভাবনা করেছিলেন। আরেকটি ছেলে তার দৃষ্টি আকর্ষণ করেছিল। ছেলেটির মধ্যে রাজা হওয়ার যাবতীয় উপাদান বিদ্যমান ছিল। আসা যাওয়ার পথে চাণক্য প্রায়ই ছেলেটিকে অন্যদের সাথে খেলাধুলো করতে দেখতেন। ছেলেটি রাজা রাজা খেলা পছন্দ করত। দরবার সাজিয়ে রাজার ভূমিকায় দারুণ অভিনয় করত। কল্প রাজা হিসেবে ছদ্ম প্রজাদের উত্থাপন করা অভাব অভিযোগ যেভাবে নিখুঁত পন্থায় সমাধান করত, চাণক্য ভীষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন। সেই বালকের নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। নন্দরাজ শূদ্র হলেও চন্দ্রগুপ্ত উচ্চবর্ণের ক্ষত্রিয় শাক্য বংশের সন্তান ছিল। সামাজিক দিক থেকে যা ব্রাহ্মণের পরেই ক্ষত্রিয় শাক্যের অবস্থান ছিল। সাধারণত ক্ষত্রিয়রাই রাজা হতো। দেশের যুদ্ধবিগ্রহের নেতৃত্বও ক্ষত্রিয়দের হাতে থাকত। ব্রাহ্মণেরা পুরোহিতের দায়িত্ব পালন করত। চন্দ্রগুপ্তের পিতা ক্ষত্রিয় নেতা ছিল, যুদ্ধে নিহত হয়েছিল। বাবার মৃত্যুর কয়েক মাস পর চন্দ্রগুপ্ত মৌর্যের জন্ম হয়। চন্দ্রগুপ্ত কোথায় কখন জন্মেছিল জানা যায় না। কিংবদন্তি আছে, চন্দ্রগুপ্তের মা চেয়েছিল তার ছেলে দারিদ্র্যের মধ্যে না থাকুক, অনাহারে অবহেলায় তিরস্কারের জীবনযাপন না করুক। বুকে পাথর বেঁধে ছেলেকে এক পশুশালায় রেখে এসেছিল। মায়ের আশা কোনো ধনী ব্যক্তির চোখে পড়লে তাকে তুলে নিয়ে মানুষ করবে। মায়ের প্রচেষ্টা সফল হলো। জৈনিক ধনী ব্যক্তি ছিল সেই পশুশালার মালিক। শিশু চন্দ্রগুপ্তকে গোশালায় ট্যাঁ করে কাঁদতে দেখে মালিকের মনে করুণা জেগে উঠল। অনাথ শিশুটিকে বাড়িতে নিয়ে এসে লালন পালন শুরু করল। চন্দ্রগুপ্ত বড় হওয়ার পর তাকে এক শিকারীর কাছে বিক্রি করে দেয়া হলো। শিকারী তাকে রাখালের দায়িত্ব দিল। পশুপালনের ফাঁকে ফাঁকে চন্দ্রগুপ্ত অন্য রাখাল বালকদের সাথে রাজা প্রজা খেলত। সেই সময় চন্দ্রগুপ্ত চাণক্যের নজর কেড়েছিল। চাণক্য শিকারীর কাছ থেকে চন্দ্রগুপ্তকে চড়া মূল্যে কিনে নিলেন। চন্দ্রগুপ্তকে তক্ষশিলায় নিয়ে যাওয়া হলো। প্রথম শিষ্য পব্বতনন্দও সেখানে ছিল। চাণক্য উভয় শিষ্যকে রাজনীতি, সমরনীতি ও ধর্মনীতির নিবিড় প্রশিক্ষণ দিতে থাকলেন। ব্যক্তিগত পর্যবেক্ষণ, অধ্যয়ন ও শাস্ত্রচর্চার মাধ্যমে চাণক্য রাজনীতির যেসব কলা কৌশল শিখেছিলেন, শিষ্যদ্বয়কে সেই সব উজাড় করে পুঙ্খানুপুঙ্খভাবে শিখিয়ে দিলেন। চন্দ্রগুপ্ত গুরুর শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত আগ্রহ ও উৎসাহে আলেকজান্ডার এবং ভারতীয় রাজাদের যুদ্ধ বিগ্রহের ঘটনা ইতিহাস বিশদে অধ্যয়ন করেছিল। প্রতিটি যুদ্ধকাহিনী অধ্যয়নের সময় উভয় পক্ষের শক্তিমত্তা ও দুর্বলতার দিকগুলো গভীর অভিনিবেশে চিহ্নিত করার চেষ্টা করত। এভাবে চর্চা করার কারণে চন্দ্রগুপ্তের সামরিক মেধা দিন দিন তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হয়ে উঠছিল। রাজ্য পরিচালনার কাজ তো ছোটবেলা থেকেই চর্চা করে আসছিল। উভয় শিষ্য চাণক্যের মতো গুরু পেয়ে যৌবনে পদার্পণ করার আগেই
হিন্দুস্থানের রাজা হওয়ার জন্যে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন হয়। টাকা ছাড়া সেনা নিয়োগ ও সেনা পালন অসম্ভব। তীক্ষ্ণদী চাণক্য সম্পদ আহরণের একটি মোক্ষম উপায় বের করে ফেললেন। চাণক্য একটি মুদ্রা থেকে 8টি মুদ্রা বানানোর ধূর্ত কৌশল আবিষ্কার করেছিলেন। এই কৌশলকেই বাণিজ্যিক ভিত্তিতে কাজে লাগিয়ে মুদ্রা ব্যবসা ফেদে বসেছিলেন। অর্থলোভী ধনীরা চাণক্যের কাছে মুদ্রা জমা দিত। চাণক্য নানান জালিয়াতির আশ্রয় নিয়ে 1 মুদ্রা থেকে 8 মুদ্রা বানিয়ে দিতেন। এই ব্যবসা করে চাণক্য বিপুল অর্থকড়ি জমা করতে সক্ষম হয়েছিলেন। এরই মধ্যে 2 শিষ্য পূর্ণ যৌবনে উপনীত হয়েছিল। ততদিনে আলেকজান্ডার মারা গেছে। তার বিরাট সাম্রাজ্য সেনাপতিদের মধ্যে বিভক্ত হয়ে পড়েছিল। আফগানিস্তান ও পাঞ্জাব অঞ্চল গ্রিক সেনাপতি সেলুকাসের ভাগে পড়েছিল। পাঞ্জাবের কিছু এলাকায় তখনও গ্রিক সেনাপতির কয়েকটি ইউনিট মোতায়েন ছিল। জীবনব্যাপী প্রস্তুতির পর এটি ছিল চাণক্যের কর্মের মুহূর্ত। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এসে গিয়েছিল। 2 শিষ্যের কোনো একজনকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। শিষ্যের হাতে একটি সেনাবাহিনী হস্তান্তর করা হবে। অর্থ কেলেঙ্কারি করে উপার্জন করা টাকা দিয়েই বাহিনীর মাসোহারার ব্যবস্থা হয়েছিল। এক রাজ্যে 2 রাজা থাকতে পারে না। কাকে বেছে নেবেন? পরীক্ষার জন্যে উভয়ের হাতে মূল্যবান পাথরের নেকলেস দিয়েছিলেন। গুরুর কাছ থেকে পাওয়া হার উভয় শিষ্য গলায় ঝুলিয়ে রাখল। চাণক্য একদিন চুপি চুপি পর্বতনন্দকে ডেকে বললেন, চন্দ্রগুপ্ত ঘুমিয়ে থাকা অবস্থায় সপ্তপর্ণে হারটা খুলে এনে আমাকে দিবে। খবরদার, চন্দ্রগুপ্ত যেন ঘুণাক্ষরেও টের না পায়। পর্বতনন্দ গুরুর কথা মতো চেষ্টা করল। চন্দ্রগুপ্তের হাড় স্পর্শ করতেই সে জেগে উঠল। কয়েকদিন পর চাণক্য একইভাবে চন্দ্রগুপ্তকে ডেকে পর্বতের হাড় নিয়ে আসতে বললেন। চন্দ্রগুপ্ত তলোয়ার দিয়ে এক কূপে ঘুমন্ত পর্বতের শিরচ্ছেদ করে মুন্ডসহ হাড়টা গুরুর কাছে হাজির করল। শিষ্যের কর্মপদ্ধতি গুরুর বেজায় পছন্দ হলো। কাকে রাজা বানানো হবে এই নিয়ে চাণক্যের আর কোনো দ্বিধা রইল না। একজনই তো বাকি ছিল। চন্দ্রগুপ্তকে নন্দরাজ ও গ্রিক বাহিনীর বিরুদ্ধে সেনাপতি করে অভিযানে পাঠালেন। কিংমেকার চাণক্যের দৃষ্টিতে একমাত্র চন্দ্রগুপ্ত মৌর্যই ভারতের সর্বশ্রেষ্ঠ রাজা হওয়ার যোগ্য ছিল। জালিয়াতি করে কামানো টাকায় গঠিত সেনাদল যুদ্ধের জন্য প্রস্তুত। চন্দ্রগুপ্তের নেতৃত্বে সেই বাহিনী প্রথমে গ্রিক সেনাচৌকি আক্রমণ করল। পাঞ্জাবের গ্রিক সেনাদের পরাজিত করতে খুব একটা ব্যাগ পেতে হয়নি। চন্দ্রগুপ্ত গ্রিক বাহিনীকে পিটিয়ে দেশছাড়া করল। চন্দ্রগুপ্ত ধীরে ধীরে পাঞ্জাবের আরও কয়েক রাজাকে পরাজিত করেছিল। এভাবেই একটি বড় সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়েছিল। চাণক্য ও চন্দ্রগুপ্তের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মগধের শক্তিশালী সাম্রাজ্য। একদিন এই সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার শপথ করেছিলেন চাণক্য। পাঞ্জাবে সাফল্য অর্জনের পর গুরু ও শিষ্য মগধের দিকে মনোযোগ নিবদ্ধ করল। মগধের রাজা ধননন্দের ছিল 2 লাখ পদাতিক, 20,000 অশ্বারোহী, 2,000 রথ, 3,000 হাতি। এত বড় বাহিনীকে পরাজিত করার সত্যিই কঠিন ব্যাপার ছিল। এটা কোনো ছেলে খেলা ছিল না। ধননন্দ প্রথম এক লড়াইয়েই চাণক্য চন্দ্রগুপ্তকে পরাজিত করেছিল। যুদ্ধে হেরেও গুরু শিষ্য কেউই হাল ছেড়ে দেয়নি। ধননন্দের দুর্বলতা কোথায় চাণক্য সেটা বিলক্ষণ জানত। চাণক্য ধননন্দের দরবারে কাজ করেছে। তার জানা ছিল দরবারের কোন কোন আমত্ত রাজার প্রতি নাখোশ। চাণক্যের এও জানা ছিল কাকে কোন টোপ দিলে ফত করে গিলে ফেলবে। নন্দ দরবারের নারী নক্ষত্র চাণক্যের নখদর্পণে ছিল। কোন মন্ত্রী এবং সামরিক কর্মকর্তাকে প্রলোভন প্ররোচনা দিয়ে শিকার করা হবে চাণক্য তার একটা তালিকা প্রস্তুত করলেন। চাণক্যের ধূর্ত জালে রাজার সব বিরোধীরা সম্পদ ও পদের লোভে প্রলুব্ধ হয়ে বিদ্রোহ করতে সম্মত হয়েছিল। পর্দার আড়ালের সব প্রস্তুতি সম্পূর্ণ। এবার আসল লড়াইয়ের সময়। লড়াই শুরু হলো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গুরু শিষ্য এক শানদার বিজয় অর্জন করল। চাণক্য ও চন্দ্রগুপ্ত যে যার যোগ্যতার সর্বোচ্চটুকু ব্যয় করেছিল এই যুদ্ধে জেতার জন্যে। চাণক্য সামলেছেন ময়দানের বাইরের বিষয়, আর শিষ্য সামলেছেন যুদ্ধের ময়দান।
উভয়ের সম্মিলিত প্রয়াসে এক গৌরবজনক বিজয় ধরা দিয়েছিল। যুদ্ধে রাজা ধননন্দ নিহত হল। চন্দ্রগুপ্ত পাটালিপুত্র দখল করে মগধ সাম্রাজ্য বিলুপ্ত করে মৌর্য সাম্রাজ্যের গোড়াপত্তন করেছিল। চাণক্য তার শপথ পুরো করলেন। শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে জনসম্মুখে আবার নিজের টিকি বেঁধে নিলেন। অনেক আগে এই শহরে দাঁড়িয়েই চাণক্য শপথ করেছিলেন, সেই শহরেই শপথ পুরো করলেন। চন্দ্রগুপ্ত পাটালিপুত্রকে মৌর্য সাম্রাজ্যের রাজধানী বানিয়েছিল। চাণক্যের পরামর্শ আর চন্দ্রগুপ্তের সমর কৌশলতায় অল্প দিনেই ভারতের বিরাট অংশ মৌর্য সাম্রাজ্যের অধীনে চলে এসেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের হাতেই সিন্ধ নদের তীরবর্তী অঞ্চলে পরপর কয়েকটি যুদ্ধে আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস পরাজিত হয়েছিল। সেলুকাস শেষ পর্যন্ত চন্দ্রগুপ্তের সাথে সন্ধি চুক্তি করতে বাধ্য হয়। চুক্তির আওতায় সেলুকাস কান্দাহার পর্যন্ত বিরাট অঞ্চল মৌর্য সাম্রাজ্যের কাছে সোপর্দ করে দেয়। আনুগত্য ও সৌন্দর্যের প্রমাণস্বরূপ সেলুকাস নিজের একটি মেয়েকে চন্দ্রগুপ্তের কাছে বিয়ে দিয়েছিল। চন্দ্রগুপ্ত শ্বশুরের প্রতি সম্মান দেখিয়ে 500টি হাতিও উপহার দিয়েছিল। সেলুকাস এই হাতিগুলোকে অন্য গ্রিক সেনাপতিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে ব্যবহার করেছিল। চাণক্যের প্রশিক্ষণ ও পরামর্শে চন্দ্রগুপ্ত মৌর্য 320 খ্রিস্টপূর্বাব্দে ভারতের সবচেয়ে শক্তিশালী শাসকে পরিণত হয়েছিল। তার শাসনামলে হিমালয়ের পাদদেশে গড়ে ওঠা সভ্যতার স্বর্ণযুগ শুরু হয়েছিল। মৌর্য সাম্রাজ্য পরবর্তীতে ভারত ও পাকিস্তানের বেশিরভাগ এলাকা শাসন করেছে। ইতিহাসে প্রথমবারের মতো ভারতের অধিকাংশ অঞ্চল একক সরকারের অধীনে এসেছিল। মৌর্য সাম্রাজ্যের পুরো প্রশাসন ব্যবস্থাকে চাণক্যই ঢেলে সাজিয়েছিল। চাণক্য তার দীর্ঘ চিন্তা ভাবনা ও জীবনাভিজ্ঞতার নির্যাস মিশিয়ে জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা ও প্রশাসনিক অবকাঠামো গড়ে তুলেছিল। এই শাসন ব্যবস্থায় রাজা সবসময় জনগণের সেবায় নিয়োজিত থাকত। এমনকি ক্লান্তশ্রান্ত রাজা যখন বিশ্রাম করত বা শরীর দলাইমলাই করত, তখনও রাজার প্রজা নিজ মামলা উপস্থাপন করতে পারত। রাজা শত ব্যস্ততাতেও প্রজাদের অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শুনত। চাণক্যের রূপরেখা অনুসারেই রাজার মন্ত্রিসভা গঠিত হয়েছিল। গোটা প্রশাসনকে 15টি বিভাগে বিভক্ত করা হয়েছিল। প্রদেশের গভর্নর থেকে শুরু করে সুদূর পল্লীগ্রাম পর্যন্ত রাজার শাসন প্রতিষ্ঠিত ছিল। গ্রামের শাসন ব্যবস্থাকে গ্রাম সভা বলা হতো। গ্রাম সভা অপরাধীদের শাস্তি দিতে পারত। রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, সেতু নির্মাণ, পুকুর দিঘি খনন এবং বিনোদনের ব্যবস্থাও গ্রাম সভাকে করতে হতো। তৃণমূল পর্যায়েও শাসন ক্ষমতা বন্টন করে দেওয়া হয়েছিল। এটা ছিল এক প্রকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ। গ্রাম সভারও নিচে আরেকটি প্রশাসন গড়ে তোলা হয়েছিল। সেই গ্রাম প্রশাসনকে গ্রাসিক বলা হতো। এর বাইরে শহরগুলোতে আলাদা পুলিশ বিভাগ ছিল। বলা হয় চন্দ্রগুপ্তের সেনাবাহিনীর সংখ্যা 6 লাখে উন্নীত হয়েছিল। জনসংখ্যার বিচারে সেই যুগে এত বিরাট বাহিনী গঠন অসম্ভব। এই সংখ্যাকে অতিরঞ্জিত মনে করা হয়। এই কথা সত্যি, চন্দ্রগুপ্তের বিশাল সেনাবাহিনী ছিল। চন্দ্রগুপ্তের আগে আর কোনো ভারতীয় শাসকের এত বড় বাহিনী ছিল না। চন্দ্রগুপ্ত একটি বিষয়ে গুরুর সাথে দ্বিমত পোষণ করত। চন্দ্রগুপ্ত কঠোর শাস্তি দেওয়ায় পক্ষপাতী ছিল। ছোটোখাটো অপরাধের জন্যও মৃত্যুদণ্ডের বিধান রেখেছিল। এতে জনমনে প্রতিনিয়ত তীব্র আতঙ্ক বিরাজ করত। মানবেতিহাসের সাক্ষী, কঠোর শাস্তির ভয় কখনো অপরাধ কমাতে পারেনি। কঠোর সাজা নয়, ন্যায় বিচার ও ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনায় অপরাধের মাত্রা কমিয়ে আসতে কার্যকর ভূমিকা পালন করে। মৌর্য সাম্রাজ্য চাণক্যের পরামর্শে বড় বড় জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছিল। চাণক্যের মতে রাষ্ট্রের উচিত বড় বড় প্রকল্প হাতে নেয়া, তাহলে জনগণ এসব প্রকল্প নিয়ে ব্যস্ত থাকবে। জনজীবনে সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। জনগণ বুঝতে পারবে রাজা আমাদের জন্য কাজ করছে। এমন একটি প্রকল্প ছিল পাটালিপুত্র থেকে পেশোয়ার পর্যন্ত 1200 মাইল অর্থাৎ 1900 কিলোমিটার সড়ক নির্মাণ। এই সড়কটি ভারতের প্রত্যন্ত অঞ্চলকে একে অপরের সাথে যুক্ত করেছে। পেশোয়ার ছিল আফগানিস্তান ও মধ্য এশিয়ার সাথে বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। নবনির্মিত সড়কটি ভারতীয় বাণিজ্যকে এক ধাক্কায় বহুদূর এগিয়ে নিয়েছিল। চন্দ্রগুপ্ত মৌর্য প্রায় 22 বছর রাজত্ব করেছিল। তার শাসনকাল ছিল 320 খ্রিস্টপূর্বাব্দ থেকে
298 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তারপর পুত্র বিন্দুসারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জৈন সাধু হয়ে দক্ষিণ ভারতের মহীশূরে চলে গিয়েছিল। জৈন বিশ্বাস অনুসারে সাধনা করতে করতে একসময় ক্ষুধার্ত অনাহারে থাকা অবস্থায় মারা গিয়েছিল। চন্দ্রগুপ্তের সময় চাণক্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী মানুষ। এমনকি চন্দ্রগুপ্তও হাত জোড় করে চাণক্যের সামনে দাঁড়াত। এত ক্ষমতা ও প্রভাব সত্ত্বেও চাণক্য তার সহজ সরল জীবন ত্যাগ করেনি। সারা জীবন একটি কুঁড়েঘরে বাস করেছে। এই সময় সে তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র রচনা করে। বলা হয়ে থাকে, একটি রাষ্ট্রের জন্য পরিপূর্ণ সংবিধান ও মূলনীতি হিসেবে অর্থশাস্ত্র ছিল মানব ইতিহাসের প্রথম লিখিত প্রয়াস। অর্থশাস্ত্র মানে সম্পদ বিজ্ঞান। সংস্কৃতে অর্থ মানে সম্পদ, শাস্ত্র মানে ম্যানুয়াল পদ্ধতি বা বিজ্ঞান। সম্পদ জমা করা ও তার সঠিক ব্যবহারের কার্যকর উপায় কী, এইটাই ছিল অর্থশাস্ত্র এর অন্যতম আলোচ্য বিষয়। অর্থশাস্ত্রে 15টি বই ও 180টি অধ্যায় আছে। এই গ্রন্থে জনগণ এবং রাষ্ট্রের সম্পর্ককে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। চাণক্য লিখেছেন, 1. প্রজা ছাড়া দেশ হতে পারে না। দেশ ছাড়া কোনো রাজা হতে পারে না। একজন রাজার উচিত নিজের চেয়েও প্রজাদের প্রতি বেশি যত্নবান হওয়া। 2. রাজার আদেশের চেয়েও বেদ বা ধর্মশাস্ত্রের আদেশ বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। রাজার আদেশ আগে, তারপর ধর্মাদেশ। 3. রাজার কর্তব্য হল রাজ্য ও রাজত্বের জন্যে হুমকি ঝুঁকির অস্তিত্ব আগে থেকে আঁচ করতে পারা, বিপজ্জনক হয়ে ওঠার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া এবং আগাম ব্যবস্থা গ্রহণ করে বিপদের উৎসমুখ বন্ধ করে দেয়া। 4. রাজার পরিপূর্ণ রাজনৈতিক ও সামরিক প্রশিক্ষণ থাকা জরুরি। রাজাকে ঝানু রাজনীতিবিদ ও দক্ষ যোদ্ধা হতে হবে। 5. আবেগপ্রবণ মানুষ রাজা হতে পারে না। যে রাগ নিয়ন্ত্রণ করে না, সে ব্যর্থ রাজা। দুর্বল ব্যক্তি রাজা হওয়ারই যোগ্য নয়। যে জ্ঞানী নয়, সেও রাজা নয়। যার মধ্যে প্রেম রোগ আছে, সেও রাজা নয়। 6. যে রাজা তার প্রজাকে সম্পদশালী করতে অক্ষম, সে কিসের রাজা? রাজার উচিত নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি পক্ষপাত না করে ধর্মীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে সবার প্রতি ন্যায় বিচার করা। 7. শাস্তির ব্যাপারে চাণক্য তার শিষ্য চন্দ্রগুপ্তের বিপরীত মত পোষণ করতেন। তিনি কঠোর শাস্তির বিরুদ্ধে আর নমনীয় শাস্তির পক্ষে ছিলেন। তিনি প্রজাদের প্রতি রাজার সদয় আচরণে বিশ্বাসী ছিলেন। প্রজাদের কাছে রাজার দয়ালু প্রতিচ্ছবি থাকা দরকার মনে করতেন। 8. অর্থশাস্ত্র গ্রন্থে রাষ্ট্রের প্রতিটি বিভাগ সম্পর্কে বিশদ বর্ণনাবলী আছে। চাণক্য লিখেছেন, রাজাকে সবসময় যোগ্য লোকের সন্ধান করা উচিত। দেশ বিদেশ থেকে যোগ্য লোক এনে দরবারে জড়ো করা উচিত। যোগ্য লোককে মন্ত্রী বানানো উচিত। প্রতিটি মন্ত্রীর তত্ত্বাবধানে একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগ থাকা উচিত। মন্ত্রী নিজের কর্মতৎপরতা সম্পর্কে রাজাকে নিয়মিত অবহিত করবেন। 9. প্রতিটি রাজ্যে 7টি বিভাগ থাকা জরুরি। প্রধানমন্ত্রী, সেনাপতি, গোয়েন্দা প্রধান, অর্থমন্ত্রী, প্রধান বিচারপতি, প্রধান পুরোহিত বা ধর্মমন্ত্রী ও নির্মাণমন্ত্রী বা পূর্তমন্ত্রী। 10. এই বিভাগগুলি কোন কাজ করবে, কিভাবে করবে, চাণক্যও এই বিষয়েও বিস্তারিত লিখেছেন। উদাহরণস্বরূপ অর্থ বিভাগ সম্পর্কে লিখেছেন, রাজত্বের 1/4 আয় কর্মচারীদের বেতনের জন্য বরাদ্দ হতে হবে। 11. চাণক্য মন্ত্রী ও কর্মকর্তাদের নিয়মিত রদবদলের বিশ্বাস করতেন, যাতে কেউ তার পদের অযাচিত সুবিধা নিতে না পারে, কেউ একচেটিয়া সুবিধা ভোগ করতে না পারে, কারো হাতে যেন নির্দিষ্ট কোনো ক্ষমতা কুক্ষিগত না হয়। 12. রাজার একটি দক্ষ গোয়েন্দা বিভাগ থাকা জরুরি। গোয়েন্দারা রাজা রাজ্যের শত্রুমিত্র, পরিবার পরিজন, জোটসঙ্গীর উপর নজর রাখবে। রাজার কাছে নিয়মিত তথ্য পৌঁছবে। 13. রাজার অধীনে একদল ভাড়াটে ঘাতক থাকবে। শত্রু রাষ্ট্রের সাথে যুদ্ধে না জড়িয়ে শুধু রাজাকে হত্যা করা হবে। নিয়মতান্ত্রিক যুদ্ধ এড়াতে এর বিকল্প নেই। 14. গুপ্তচর ও সৈন্যদের প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত লিখেছেন। হাতিদের সামরিক প্রশিক্ষণের বিষয়েও বিশদ নির্দেশনা দিয়েছিলেন। 15. বিদ্রোহীদের উপর নজরদারি করা রাজার অবশ্য কর্তব্য। প্রথমে নরম কোমল ব্যবহার করে উপহার উপটক্ষণ দিয়ে
বিদ্রোহীদের মন জয় করার চেষ্টা করা উচিত। ভ্যাট পেয়ে খুশি মনে বিদ্রোহ ছেড়ে দিলে ঠিক আছে, অন্যথায় বাছাই করা কিছু লোককে পদমদের প্রলোভন দেখিয়ে নিজ দলে ভিড়িয়ে বাকিদের পিষে মেরে ফেলা উচিত। নির্মূল করার কাজে নতুন যোগ দেয়া লোকেদেরকেও সাথে নেওয়া উচিত। 16. রাজার সামনে দুজন প্রতিপক্ষ, একজন ন্যায়পরায়ণ অথচ দুর্বল রাজা, আরেকজন শক্তিশালী তবে জালেম নিষ্ঠুর রাজা। রাজাকে যদি দুই প্রতিপক্ষের কোনো একজনের বিরুদ্ধে লড়াই করতে হয়, শক্তিমান নিষ্ঠুর রাজার বিরুদ্ধে লড়াই করা নিরাপদ। একজন ন্যায়পরায়ণ রাজা যতই দুর্বল হোক, দুর্দিনে জনগণ তার সাহায্যে এগিয়ে আসবে। প্রজারা রাজার মৃত্যু পর্যন্ত পাশে থাকবে। 17. রাজার জীবনদশাতেই নিজের ছেলেকে উত্তরাধিকারী হিসেবে নিয়োগ ও ঘোষণা করা উচিত। যুবরাজকে সরকারি দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত করে তোলা উচিত। 18. রাজা মারা গেলে তার মৃত্যুর সংবাদ গোপন রাখতে হবে। পরবর্তী রাজা পরিস্থিতি ও ক্ষমতা পুরোপুরি নিজে নিয়ন্ত্রণে আনার পর মৃত্যুর সংবাদ প্রচার করা যেতে পারে। 19. চাণক্য ছিলেন একজন ধর্মগুরু। ধর্মীয় বিধিনিষেধ কঠোর নিষ্ঠার সাথে পালন করতেন। জৈন ধর্মের অনুসারী ছিলেন। হিন্দু ধর্মের মতো জৈন ধর্মও ধর্মীয় বর্ণপ্রথা ছিল। চাণক্য জাতপাত ও বর্ণপ্রথায় বিশ্বাস করতেন। হিন্দুরা 4টি বর্ণে বিশ্বাসী ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। চাণক্য বিশ্বাস করতেন ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা বাকি 2 বর্ণের চেয়েও উচ্চতর জাতি। এর বাইরে শূদ্র অন্য জাতিগোষ্ঠীর লোকজন নিচু স্তরের মানুষ। অর্থশাস্ত্র গ্রন্থে 4টি বর্ণের লোকজনকে পরামর্শ দিয়েছেন প্রত্যেকে যেন যার যার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে। 20. রাজার কর্তব্য প্রজাদেরকে ধর্ম পালনে বাধ্য করা। এই ব্যাপারে রাজাকে কঠোর ও আপোষহীন নীতি অনুসরণ করা উচিত। ধর্ম পালন না করলে তাকে রাজা নির্বাচন করার ঘোরতর বিরোধী ছিল চাণক্য। 21. শর্ত সাপেক্ষে পিতা মাতার সম্পত্তিতে নারীদের নির্দিষ্ট পরিমাণ অংশ দিতে হবে। বিধবাদের পুনর্বিবাহের ব্যবস্থা করা উচিত। একটি দম্পতি যদি নিজেদের নিয়ে অসন্তুষ্ট থাকে, দুজনের মধ্যে খিটিমিটি লেগে থাকে, তবে তাদের আলাদা হয়ে যাওয়া উচিত। 22. আজ থেকে 2300 বা 2400 বছর আগে একজন বিধবার পুনর্বিবাহ বা বিবাহ বিচ্ছেদের নিয়ম ছিল না। চাণক্য তার রাজ্যে এই 2টি নিয়মকে বৈধতা দিয়েছিল। 23. পুরুষের বিপরীতে নারী অর্ধেক সাজা ভোগ করবে। রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর কয়েক বছর পর খ্রিস্টপূর্ব 282 সালে চাণক্য পাটালিপুত্রে মারা গিয়েছিল। ভারতীয়রা চাণক্যকে তাদের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জনক মনে করে। চাণক্যের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নয়াদিল্লির একটি এলাকার নাম চাণক্যপুরী রাখা হয়েছে। বিদেশি দূতাবাসগুলো চাণক্যপুরীতে অবস্থিত। চাণক্যের সমালোচনা। 1. চাণক্যের রাষ্ট্রদর্শনের বিরুদ্ধে গবেষকগণ অনেক যুক্তিসঙ্গত অভিযোগ আপত্তি উত্থাপন করেছেন। একটি রাষ্ট্রকে কিভাবে স্থিতিশীল করা যায়, কিভাবে কেন্দ্রকে শক্তিশালী করা যায়, চাণক্য নীতিতে সমস্ত মনোযোগ এই একটি বিষয়ে কেন্দ্রীভূত হয়েছিল। এতে সমস্যা নেই। রাষ্ট্রকে স্থিতিশীল রাখা ও কেন্দ্রকে শক্তিশালী করার জন্যে চাণক্য নির্মম নিষ্ঠুর কর্মপদ্ধতি অবলম্বনের পরামর্শ দিয়েছিলেন। সেটা আপত্তিকর। আধুনিক চিন্তকগণ মনে করেন দমনপীড়ন ও জুলুম করে সামরিকভাবে দমিয়ে রাখা যায়, স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা যায় না। নির্মম নিষ্ঠুর শাস্তি অপরাধ নির্মূল করতে পারে না। 2. চাণক্যের বিরুদ্ধে লিঙ্গ পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগও উঠানো হয়। অর্থশাস্ত্রে চাণক্য নারীদের ছলনাময়ী, প্রতারক, ধূর্ত ধোঁকাবাজ হিসেবে চিত্রিত করেছেন। 3. চাণক্যের বিরুদ্ধে এ আপত্তি করা হয় চাণক্য প্রজার চেয়েও রাজাকে বেশি গুরুত্ব দিয়েছেন। একজন সাধারণ মানুষের প্রতি ন্যায় বিচারের চেয়েও শাসক কীভাবে ক্ষমতা ধরে রাখবে, চাণক্য এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়েছেন। চাণক্যের চিন্তাও বোধ হয় ম্যাকিয়াভেলির মতোই ছিল। ম্যাকিয়াভেলির নীতি হচ্ছে রাষ্ট্র শক্তিশালী হলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার সম্ভাবনা ও সুযোগ থাকবে। রাষ্ট্র অস্থিতিশীল হলে কিছুদিন পরপর সরকার বদল হতে থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নতির কোনো সুযোগই থাকবে না। চাণক্যের 1700 বছর পর ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স বইতেও প্রায় একই রাষ্ট্রদর্শন উপস্থাপন করেছিলেন। দ্য প্রিন্স বইটিও অর্থশাস্ত্রের মতো তুমুল জনপ্রিয়তার পাশাপাশি সমালোচনার সম্মুখীন হয়েছে। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমরা শেষ করছি
আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রের পূজনীয় এবং মান্য ব্যক্তি চাণক্যের ব্যাপারে আলোচনা। আপনারা যদি এই ব্যাপারে বিস্তারিত আরও জানতে চান তাহলে এই বিষয়ক বইগুলো পড়ে দেখতে পারেন। আশা করি আপনাদের আমাদের এই অডিও বুকটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এছাড়া আপনাদেরকে আমরা অনুরোধ করব ভিডিওটিতে কমেন্ট, লাইক এবং শেয়ার করার জন্য। এতে ভিডিওটির প্রচারণা বৃদ্ধি পায়। ধন্যবাদ। يا ربي